জুলাই সনদকে অস্বীকার করেন তাহলে আপনার মন্ত্রিসভা অবৈধ, আপনার এই নির্বাচন অবৈধ, গণভোট অবৈধ, সব অবৈধ। বলেন সব অবৈধ। খালি হানা ভোট, গণভোট তো হয়নি খালি এই জুলাই সনদের উপর ভিত্তি করে, জাতীয় নির্বাচন হয়েছে এই জুলাই সনদের উপর ভিত্তি করে। তাহলে আমি বাবা মাকে অস্বীকার করলে আমি সন্তান, আমার পরিচয় কি? গণভোটে হারা জয়যুক্ত হওয়ার পরে জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র সংস্কার করে নতুন রাষ্ট্রের কাঠামো তৈরি করা না হয় আরেকটি জুলাইয়ের তৈরি হবে কিন্তু বলে দেন। জুলাই গণঅভ্যুত্থান এবং গণভোট এই দুটির মাধ্যমেই তো এই বিএনপি সরকারের বৈধতা আসবে। তো এটা যখন বাতিল হয়ে যাবে তখন তো বিএনপি সরকারও বাতিল হয়ে যাবে। সংবিধানের ভিতরে তারা থাকতে চাচ্ছে, তো সংবিধান অনুযায়ী তো 2029 সালে নির্বাচন হওয়ার কথা, সংবিধানে 2026 সালে নির্বাচন হবে এরকম কোনো কথা নেই। সংবিধান অনুযায়ী যেহেতু তারা 72-এর সংবিধান আঁকড়ে ধরেছে, তাহলে 72-এর সংবিধান অনুযায়ী এখনো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা দুইটা ভোট দিছি, একটা মাইনা আপনারা পাওয়ারে চলে গেলেন, আরেকটা ভোটের কোনো মূল্যই দিলেন না। তখন বললেন সংবিধান সংবিধান প্রবলেম। আর ওই সংবিধান মানলে তো ভাই উনাকেও মাইনা নিতে হবে, শেখ হাসিনাকে মাইনা নিতে হবে। আর উনার প্রেসিডেন্ট শুকুর সাহেব তো আছেই, তাই না? উনি তো আছেই, আগের জায়গায় তো বসে রয়েছে। উনি হলো কুফা। হ্যাঁ, এই আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে বলতেছে উনি হলো কুফা। উনি শেখ হাসিনাকে শপথ পড়াইছে, উনি নাকি 8-9 মাস টিকছে। এরপরে ডক্টর ইউনূস স্যারকে শপথ পড়াইছে, মাত্র 18 মাস টিকছে। এখন তারেক রহমান সাহেবকে শপথ পড়াইছে, কত মাস টিকবে? এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ছাড়া এই নির্বাচনের কি বৈধতা আছে? এখন যে নির্বাচন অনুষ্ঠিত হলো, যে নির্বাচনের পরে দলগুলো মেজরিটি মাইনরিটি হলো, কোথায় ভিত্তি আছে? সংবিধানে কোথায় বলা ছিল যে এখন নির্বাচন হবে? একটা মাত্র ভিত্তি, সেটা কি? জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ মেনেই তো নির্বাচনে অংশগ্রহণ করেছে, পাশ করেছে, ফেল করেছে। সংখ্যাগরিষ্ঠ ভোটার রায় দিয়েছে গণভোটের পক্ষে, অবশ্যই তা বাস্তবায়ন করতে হবে। এর কোনো ব্যতিক্রম আমরা দেখতে চাই না। পচা রাজনীতির পরিবর্তনের জন্যই ছিল এই গণভোট, নতুন দ্বারা সুস্থ রাজনীতির পক্ষেই গণভোট। আপনারা জুলাই আন্দোলন মানেন না, জুলাই শহীদদেরকে মানেন না, কিন্তু আপনারা শুধু ক্ষমতা চান। এই জন্য সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই আমরা মনে করি যারা ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণ করেছিলেন, যারা হায়ের বিপরীত অবস্থান করেছিলেন, প্রকৃত পক্ষে তারা শহীদের রক্তের সাথে বেইমানি করেছে। জুলাই সনদকে অস্বীকার করেন তাহলে আপনার মন্ত্রিসভা অবৈধ, আপনার এই নির্বাচন অবৈধ, গণভোট অবৈধ, সব অবৈধ। বলেন সব অবৈধ। যে শপথ নিলেন না, শপথ না নিলে কি হবে? শপথ না নিলে কি হবে? আপনি যদি শোনেন, এই দেখেন কনস্টিটিউশন বলতেছেন, কনস্টিটিউশন বলছে কোন সংসদ সদস্য আদর শূন্য হবে যদি তারা নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে 90 দিনের মধ্যে তিনি তৃতীয় তফসিলে নির্ধারিত শপথ গ্রহণ বা ঘোষণা করিতে বা শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষর দান করিতে অসমর্থন হন। আপনারা যদি এই জুলাই সংস্কারের শপথ না নেন আগামী 90 দিনের মধ্যে আপনাদের সিটি ভ্যাকেট হয়ে যাবে। খালি জুলাই সনদের ভিত্তি করে ভোট, খালি হানা ভোট, গণভোট তো হয়নি খালি এই জুলাই সনদের উপর ভিত্তি করে, জাতীয় নির্বাচন হয়েছে এই জুলাই সনদের উপর ভিত্তি করে। তাহলে আমি বাবা মাকে অস্বীকার করলে আমি সন্তান, আমার পরিচয় কি? আপনি ইউনূস সরকারের কাজকর্মকে যদি অস্বীকার করেন, জুলাই সনদকে অস্বীকার করেন, তাহলে আপনার মন্ত্রিসভা অবৈধ, আপনার এই নির্বাচন অবৈধ, গণভোট অবৈধ, সব অবৈধ। বলেন সব অবৈধ। আর 90 দিনের মধ্যে আপনি যদি না নেন তাহলে কি হবে? তাহলে কনস্টিটিউশন করতেছেন, তাহলে আপনার সিট ভ্যাকেট হয়ে যাবে, আপনার সিট সবার এই মেজরিটি সিট সব ভ্যাকেট হয়ে যাবে। জামাত এনসিপির জন্য বিরাট সুখবর দিলেন পিনাকি ভট্টাচার্য। জামাত শিবিরের বাইরে আপনারা প্রস্তুতি নেন, আপনাদের সামনে অপার সম্ভাবনা, আপনারাই আগামীর ভবিষ্যৎ, আপনারাই ক্ষমতায় আসবেন এবং সেটা টেকসই হবে। বিএনপি যেভাবে জুলাইয়ের সাথে গাদ্দারি শুরু করেছে, 2 নম্বরই শুরু করেছে, প্রতারণা শুরু করেছে, ক্ষমতায় আসার সাথে সাথে শপথ নেওয়ার আগেই ঝামেলা বাজিয়ে দিয়েছে, তাতে বিএনপির অবস্থা ভালো মনে হচ্ছে না। জনগণের আস্থার প্রতীক জামাত এনসিপি থাকবে এবং দেশকে তাদেরকেই এগিয়ে নিতে হবে, তাদেরকেই নেতৃত্ব দিতে হবে। দর্শক, পিনাকি ভট্টাচার্যের একটা বক্তব্য নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই যে পিনাকি ভট্টাচার্যের অবদান কি। দেখেন, জামাত ইসলামী 12% ভোট থেকে আজকে 40% এসেছে, যেখানে অতীতে 31% ভোট নিয়ে সরকার গঠন করার নজির আছে এই বাংলাদেশে 91 সালে। বা জামাত যে পরিমাণ ভোট এবার পেয়েছে এর চাইতে কম সংখ্যক ভোট নিয়ে একাধিকবার সরকার গঠিত হয়েছে। তো সেখানে জামাত সরকার গঠন করার মতো ভোট অলরেডি অর্জন করেছে এবং 1 লাফে এত দূরে এসেছে। 1 লাফে একদম পিকে ওঠা এটা ভালো না, ঝড়ের গতিতে যা আসে ঝড়ের গতিতে শেষ হয়ে যায়। এই জন্য জামাত যেভাবে ধারাবাহিকভাবে এগোচ্ছে এটা ঠিক আছে। এখন এই যে অবস্থাটা জামাতের, এই যে একটা উত্থান, যেটাকে প্রথম আলো বা সুশীলরা অনেকে বলছে যে জামাতের ঢাকা দখল, 2 দিন পর বলবে বাংলাদেশ দখল। হ্যাঁ, একক দল হিসেবে বিএনপি চাইতে জামাত বড়, আওয়ামী লীগের ভোট পেয়ে বিএনপি ফার্স্ট হয়েছে। তো সেই জায়গায় জামাতের যে অর্জন, এর পেছনে কিন্তু পিনাকি ভট্টাচার্যদের অবদান আছে। কিছু অতি সুশীল এদেরকে নাক ছিটকে, কিন্তু না, পিনাকি ইলিয়াস জামাতের ন্যারেটিভ নির্মাণে এবং বিএনপিকে রিমোরালাইজ করার ক্ষেত্রে তাদের অবদান অসামান্য। সেখানে আবার জামাতের অনেকে বলেন যে পিনাকি ডুবিয়েছে। আর একটা মজার সহজ বিষয় বুঝেন যে পিনাকি ইলিয়াস জামাতের জন্য উপকারী না ক্ষতিকর? জামাতেরও 2-1 চিনি তারা ক্ষতিকর হিসেবে বলেন না, যারা ক্ষতিকর হিসেবে বলেন তারা ক্ষতিকর জামাতের জন্য, কিন্তু পিনাকি ইলিয়াস জামাতের জন্য ব্লেজিং। ভাই পিনাকি ইলিয়াস না, আজকে একটা কথা বলি এখানে এই প্রসঙ্গক্রমে, জামাত কি করতে পেরেছে আমরা জানি। এই যে হাইপ তৈরি করা জামাত ক্ষমতায় আসবে, জামাতের সাধারণ জনগণকে কনভিন্স করা যে জামাতকে ভোট দেওয়া উচিত, জামাত কি, জামাত ইজ নট থ্রেট, জামাত শুধু ধর্মীয় গণ্ডির মধ্যে আবদ্ধ নয়,
জামাত রাজনৈতিকভাবে সবার জন্য সুইটেবল, ইনক্লুসিভ, এই জিনিসগুলো সাধারণ জনগণ কারা বুঝিয়েছে? জামাতের এই উত্থানের পেছনে আল্লাহর রহমত তো সবার উপরে, এবং জামাতের যারা কাজ করে তারা তো আছেই, তারা না থাকলে তো আর কিছুই না। কিন্তু আপনি যদি কন্ট্রিবিউশন হিসেব করেন, অ্যাক্টিভিস্ট, এই যে আমার কথা যদি বলি, আমি, ইলিয়াস, পিনাকি, এদের অবদান অসামান্য। বিএনপির বিরুদ্ধে ন্যারেটিভ নির্মাণ, জামাতের পক্ষে ন্যারেটিভ নির্মাণ, এটা কারা করেছে? জামাতের নেতারা কেউ ন্যারেটিভ বুঝে না, এটা পিনাকিরা করেছে, আমরা করেছি। অতএব জামাতের এই আজকে উত্থানের পেছনে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস কনক সরোয়ার, এদের অসামান্য অবদান আছে। পিনাকি, ইলিয়াস, কনক সরোয়ারদের মারাত্মক তাসির জনগণের উপর। এখন পিনাকি, ইলিয়াস, কনক সরোয়ার এরা যে জামাতের জন্য ব্লেজিং, উপকারী, সেটা বুঝবেন কিভাবে? আপনি তো চাইলেও সবকিছু বুঝতে পারবেন না। সহজ একটা মানদণ্ড বলে দিই। দেখেন, পিনাকিকে গালি দেয় বিএনপি। বিএনপি নির্বাচনে জেতার পর তার স্লোগান দেয় যে পিনাকি তুই দেখে যা, সংসদে তোর বাপেরা। এর মানে পিনাকির প্রতি ক্ষোভ বিএনপির, ইলিয়াসের প্রতি ক্ষোভ বিএনপির। পিনাকির বিরুদ্ধে জুতো মিছিল করে, ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে কারা? বিএনপি। অতএব বুঝতে হবে যে পিনাকি, ইলিয়াসকে বিএনপি ভয় পায়। আর বিএনপি যাদেরকে এত খারাপ হিসেবে দেখে, এবং বিএনপির কিছু লোক বলে এই যে পিনাকি, ইলিয়াসকে পীর মেনেছো, এখন দেখো না ফার্স্ট হতে পারে না। আরে ভাই, জামাতের যত উত্থান হয়েছে এখানেই তো পিনাকির অবদান আছে। আর এই যে পিনাকি, ইলিয়াসকে পীর মেনেছো, এখন দেখো, এটা বলে তো বিএনপির লোকেরা। এর মানে বিএনপির তো অ্যালার্জি। যদি পিনাকি, ইলিয়াসের কারণে জামাতের ক্ষতি হয়ে থাকে, এতে তো বিএনপি খুশি হবে, চুপ থাকবে, যে না ওরকম আরো ইলিয়াস পিনাকি আসুক আর জামাত বাস খাক। কিন্তু না, বিএনপি এটা বলছে যে না না না, পিনাকি, ইলিয়াস একে বাদ দেন, তাহলে জামাত ভালো করবে। ওরে বাবারে, জামাতের ভালো চাই বিএনপি? তো দর্শক, বিএনপির যে অ্যাপ্রোচ, যে অ্যাটিটিউড পিনাকি এবং ইলিয়াসকে নিয়ে, এটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে পিনাকি, ইলিয়াস জামাতের জন্য উপকারী না ক্ষতিকর। ডেফিনেটলি উপকারী। দর্শক, খুবই উদ্বেগের একটা খবর, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে এখন প্রচন্ড গড়িমসি করছে। তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে না, তাদের মতিগতি, অ্যাটিটিউড সেটাই বলে দিচ্ছে। কারণ জুলাই সনদের ভিতরে যে শর্তগুলো রয়েছে, এই শর্তগুলো তাদের মনোপুত নয়। তারা কোনো অবস্থাতেই ওইগুলো বাস্তবায়ন করতে চাচ্ছে না, কারণ ওইগুলো বাস্তবায়ন করলে ক্ষমতার যে লংজিভিটি, এটা কমে যাচ্ছে। বুঝতে পারলেন না? মানে ওই যে শেখ হাসিনা 17 বছর, ঠিক এরকম বিএনপি যখন সংস্কার কমিশনে গিয়ে বিভিন্ন বিষয়ে, লিগ্যাল যে বিষয়গুলো, জনমানুষের যে আকাঙ্ক্ষা যে বিষয়গুলোতে ছিল, সেই বিষয়গুলোতে যখন বাগড়া দিচ্ছিল একের পর এক, তখনই আমরা ছোট মানুষ, তারপরেও আমাদের বুঝতে বাকি ছিল না যে বিএনপি কেন এটা করছে। এইটা করছে এই কারণে বিএনপি তখন এই জিনিস চিন্তা করলো যে কি রে, 17 বছর আওয়ামী লীগ খেলো, আর এখন আমরা ক্ষমতায় আসবো, এখন আমাদের ক্ষেত্রে যত নিয়ম, এটা তো মানা যায় না। মানে হাসিনা পালানোর পরে তো তখন বিএনপি ক্ষমতায় আসবে, এটি তো অবধারিত ছিল। 5 তারিখের পরেই যদি তারেক রহমান দেশে ফিরে আসতেন এবং খুব দ্রুত একটা ইলেকশন হতো, তাহলে মানে কোনো কথা ছাড়া নিরঙ্কুশ জামাত ইসলাম এখন যে ভোট পেয়েছে এটা পেত না। এই পর্যন্ত জামাত ইসলাম জীবনেও যেতে পারতো না। তারেক রহমান মানে অ্যাবসলিউটলি ক্ষমতা নিয়ে প্রায় 70%-এর উপরে জনগণের ভোট নিয়ে তারেক রহমান ক্ষমতায় চলে আসতো। কিন্তু যেহেতু তখন আসে নাই, আস্তে আস্তে যখন তারেক রহমান আসতে দেরি করেছে, তারপরে মানুষের ভিতরে বিভিন্ন বিষয়ে বোঝাপড়া হয়েছে, এই বোঝাপড়াগুলো করতে করতে বিএনপির ভোট সেখানে কমে গেছে। তো তারপরেও তারা ধরে রেখেছিল, আমরাও জানতাম এটি, কারণ জামাত ইসলাম ক্ষমতায় আসবে এরকম প্রস্তুতি তাদের ছিল না। ক্ষমতায় আসতে মিনিমাম একটা প্রস্তুতি লাগে। তো বিএনপি চিন্তা করলো যে কি রে, শেখ হাসিনা এত বছর ধরে খেলো, এত বছর ক্ষমতায় টিকে থাকলো, তখন কোনো কথা নাই, আর এখন আমাদের জন্য পথ সুগম হয়েছে, এখন তারা সংবিধান সংস্কার করতে বলে, ক্ষমতা কমাতে বলে, ক্ষমতায় থাকার পথ রুদ্ধ করতে চায়, ক্ষমতার যে লংজিভিটি সেইটি কমানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে। এটি তো হতে পারে না, এটি কোনো মতো অবস্থায় আমরা মানব না। যার কারণে তারা ওই সময় বাগড়া দিয়েছে। তারই একেবারে বাস্তব নাটক মঞ্চস্থ হলো আজকে কি হলো? একই সাথে দেখেন দুইটা বিষয় কিন্তু ঘটেছে। তারা সংবিধান সংস্কার কমিটির যে শপথ নেওয়ার কথা ছিল আজকে, একই সাথে দুইটা শপথ কিন্তু নেওয়ার কথা ছিল, তারা একটি নিয়েছে শুধু সংসদ সদস্য হিসেবে। সংবিধান সংস্কার কমিটির ওই শপথ তারা নেয় নাই। তার মানে ওইটা তারা করবে না, কারণ ওইটা নাকি সংবিধানে নাই, 72-এর সংবিধানে ওইটা নাই। তাহলে 72-এর সংবিধানে প্রধানমন্ত্রিত্বও নাই, সেই প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করেছেন, এর জন্য জবাব দিতে হবে আওয়ামী লীগের কাছেই। সাধারণ মানুষ হয়তো আপনাদের নাগাল পাবে না, আবার জুলাই গণ অভ্যুত্থানের মতো যদি বারুদ হয়ে যায় তাহলে অনেক কিছুই ঘটতে পারে। কিন্তু এখন বিএনপি মনে করছে যে হয়তো তাদের কেউ নাগাল পাবে না, যার কারণে তারা ওই সংবিধান সংস্কার করবে না এবং ওইখানে শপথও নেয় নাই। একদিকে তারা শপথ নেয় নাই, আর অন্যদিকে আরেকজনকে আদালতে পাঠিয়ে দিয়েছে। এক ব্যক্তি আদালতে গিয়ে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে হাঁ ভোটের আয়োজন করা হয়েছিল, এই হাঁ ভোট বাতিল চেয়ে আদালতে আবেদন করেছে, রিট করেছে। এটি কি চিন্তা করা যায়, ভাবা যায়? এটি আবেদন করেছে গণভোট বাতিল।
সেখানে বিএনপি যত ভোট পায় নাই তার থেকেও ডাবল, বিএনপি যে ক্ষমতায় যাওয়ার জন্য যে ভোট পেয়েছে তার থেকে ডাবল ভোটে মানুষ ম্যান্ডেট দিয়েছে জুলাই সনদ বাস্তবায়নের 60% উপরে। অথচ বিএনপি এই জনরায়কে আদালতের দোরগোড়ায়, আওয়ামী লীগের মতো আদালতের দোরগোড়ায় নিয়ে গেছে। আওয়ামী লীগ যেমন শেখ হাসিনা যেমন কোনো কিছু হলেই আদালতের কাছে পাঠিয়ে দিত, আদালতকে দিয়ে করাতো, বিএনপিও কিন্তু ঠিক তাই করলো, একই কাজ। এবং দুটি একই সূত্রে গাঁথা। তারা যে শপথ নেয় নাই, এখান থেকেই তো আদালত মেসেজ পেয়ে গেছে। আদালত কি সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত, অনেক কিছু আমাদের বাংলাদেশে কিন্তু অনেক কথা বলতে হয় না, মুখে বলতে হয় না, বা এটা করো ওটা বলতে হয় না, ইঙ্গিতেই বুঝে যায়। এখন যদি ওই শেখ হাসিনার মতো বিচারপতি যারা আছেন তারা যদি প্রচন্ড দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়, তাহলে ওই রিটটি বাতিল করে দেবে, খারিজ করে দেবে, যে না, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আর যদি আদালত ওই যে ওইটার দিকেই তাকায় থাকে যে মাঠে কি হচ্ছে, ওদিকে কি হচ্ছে রাজনীতির মাঠে, এই অনুযায়ী যদি তারা রায় দেয়, তাহলে এই গণভোট এর কপালে কি আছে আল্লাহ জানে। যদিও শিশির মনির ঘোষণা দিয়েছেন যে এই গণভোটে যে রিট করা হয়েছে আমরা এর বিরুদ্ধে আইনগত লড়াই করব, আইনিভাবে লড়াই করব, এ লড়াই আমাদের জারি থাকবে। আমরা জানি না যে আমাদের কপালে কি আছে, আমরা শুধু দেখতে থাকি, যেহেতু আমাদের আদালতের দিকে চেয়ে থাকা ছাড়া আর কিছুই করার নাই। যদি আদালত গণমানুষের পক্ষে রায় দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি এই যে শপথ নেয় নাই এই দিকে তাকিয়ে থেকে রায় দেয়, তাহলে তো তখন আমাদের ওই গান গাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না যে চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না। অনেক ধরনের নতুন নতুন খবর দেখছেন, নতুন নতুন সিস্টেম দেখতেছেন। আজকে একটা ভিডিও দেখলাম, তারেক রহমান সাহেব প্রথম যে অফিস করতে গেলেন, উনি আগে পিছিয়ে কোনো প্রোটোকল নিলেন না, নাই সেই পুলিশের বহর, নাই সেই মন্ত্রীদের বহর, কোথাও রাস্তায় আটকানো হয় নাই, এবং কোথাও যানজটেও পড়েন নাই। উনি একা একটা গাড়িতে করে যাচ্ছেন, কেউ বুঝতেও পারে না এটা প্রধানমন্ত্রী যাচ্ছে, এবং তার গাড়িতে কোনো ফ্ল্যাগও ছিল না। এটা কি প্রতীকী? এটা যদি প্রতীকী হয়ে থাকে তাহলে কিছু বলবার নেই, কিন্তু এটা যদি উনি মেনটেন করেন তাহলে ওনাকে তো বাহবা দিতেই হবে যে উনি একটা ভিন্ন ধারার রাজনীতি করবার জন্য বাংলাদেশে এসছেন। এই যে যানজটের ব্যাপারটা আমরা বহু বছর যাবত দেখেছি, যে বহু মানুষের কমপ্লেন্ট যে ভাই প্রধানমন্ত্রী যায়, প্রেসিডেন্ট যায়, পুরো রাস্তা আটকিয়ে রাখে, আমরা রাস্তায় গরমের মধ্যে বসে থাকি, বাসে কত মানুষ যে বর্তোয়া দেয় এর কোনো হিসাব নাই। এখান থেকে যদি আমরা স্বস্তি পাই তাহলে বুঝতে হবে যে আমরা একটা নতুন ধারার রাজনীতিতে যাচ্ছি। হ্যাঁ, নতুন ধারার রাজনীতি হবে, একদম যে নতুন ধারার হবে না সেটা বলা যায় না। কারণ কি, দেখেন, জামাতের আমির সাহেব অনেক আগে বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় যাই, আমরা যদি এমপি হই, আমরা কোনো সরকারি প্লট নেব না, আমরা কোনো সরকারি গাড়ি নেব না, ট্যাক্স ফ্রি গাড়ি নেব না। খুব বাহবা পেয়েছিলেন। আজকে আবার দেখলাম তারেক রহমান সাহেবের যে নতুন সরকার, ওনারাও বলেছেন ওনারা কোনো সরকারি গাড়ি নেবেন না, ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, ওনারা কোনো প্লট নেবেন না। এগুলোই তো নতুন ধারা। এই নতুন ধারা আস্তে আস্তে আমার মনে হয় আমরা যে স্বপ্ন দেখছি সেই দিকে হয়তো যাচ্ছি, কিন্তু বাধা পড়ে যায় এই জন্য যে এখনও দেখুন বাংলাদেশের কিছু কিছু জায়গায় বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটাচ্ছে। কারা ঘটাচ্ছে সেটা বের করবার দায়িত্ব সরকারের। বিভিন্ন জায়গায় জামাতের লোকজনের উপর অ্যাটাক হচ্ছে, কোথাও বাড়ি পুড়িয়ে দিচ্ছে, কোথাও গাছপালা কেটে ফেলছে। এই দিকে তারেক রহমান সাহেবের আরও কড়া দৃষ্টি রাখা উচিত। উনি এই একা গাড়িতে গেলে যে বাহাবাটা পান, বা ওনার দল যখন বলে আমরা কোনো সরকারি সুযোগ সুবিধা নেব না, তখন যে বাহাবাটা পান, পরবর্তীতে যখন এই সমস্ত সংবাদই ভার্চুয়াল মিডিয়াতে আসে তখন মানুষের আবার একটা বিরূপ ধারণা হয় যে এগুলো আপনি কি লোক দেখানো করছেন কিনা। গাড়ি নেওয়া, গাড়ি বহর ছাড়া রাস্তায় চলাচল, এগুলোর জন্য হয়তো মানুষ আপাতত খুশি হবে, কিন্তু মানুষ তার চেয়ে বেশি খুশি হবে যখন আপনার মানে এই যে শান্তি শৃঙ্খলা যেটা আছে বাংলাদেশে, এই শান্তি শৃঙ্খলা যদি বজায় রাখতে পারেন। আমরা দেখেছি আপনার কিছু কিছু মন্ত্রী মহোদয়রা অলরেডি স্ট্যাটাস দিয়ে বেড়াচ্ছেন যে এইবার যদি রমজানের সময় কোনো রকম এই ভোগ্য পণ্যের উপর অতিরিক্ত মূল্য নির্ধারণ করা হয় তাহলে আমরা দেখে নেব। ইটস ভেরি গুড আইডিয়া। এবং এই রমজানেই আপনাদের পরীক্ষা হয়ে যাবে। যদি আপনারা এই দ্রব্যমূল্যকে লাগামের মধ্যে রাখতে পারেন তাহলে প্রথমেই আপনারা একটা প্রশংসা পাবেন। দেখুন, প্রশংসা পাওয়ার জন্য খুব বেশি কিছু করতে হয় না তো। এই যে আজকে যে সমালোচনা হচ্ছে আপনার এই সরকারকে দিয়ে, তারেক রহমান সাহেবের এই নতুন সরকারকে দিয়ে, সেটার কি একটিমাত্র সমালোচনা, সেটা হলো এই জুলাই সনদ নিয়ে যে প্রবলেমটা শুরু হয়েছে, এই যে সংবিধান সংস্কার পরিষদের যে আপনারা ওতটা নিলেন না, এটা নিয়ে এখনও জনমানবে আলোচনা চলছে। কিন্তু মানুষ স্বস্তিতে আছে এই জন্য যে সালাউদ্দিন সাহেবের সেই কথাটি শুনবার পর যে না, আমরা এটা দেখছি, এটা হবে, আমরা অ্যাকচুয়ালি
নিয়মের মধ্যে এসে আমরাও শপথ গ্রহণ করব, এটা হওয়া উচিত। দেখুন, আমরা বাংলাদেশের মানুষ বেশি কিছু তো চাই না। এই রমজানে যদি আপনারা দ্রব্যমূল্যটা কন্ট্রোল রাখতে পারেন, তারপর সংসদে বসে যদি সংস্কার নিয়ে যে আলোচনাগুলো হয়েছে, জুলাই সনদ নিয়ে যে আলোচনাগুলো হয়েছে, এর মধ্যে কিছু পরিবর্তন করে যদি বাংলাদেশের মানুষকে আপনারা একটা নতুন কিছু উপহার দিতে পারেন, তাহলে আপনারা থেকে যাবেন অনেক দিন। কোনো রকম আন্দোলন হবে না, কোনো রকম ঝুটঝামেলা হবে না, রাস্তায় কোনো মানুষের বিপদে পড়ে বসে থাকতে হবে না। যেদিক দিয়ে মিছিল যাচ্ছে, এদিক দিয়ে জ্বালাও পোড়া হচ্ছে, এই জ্বালাও পোড়াও এই মিছিল বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। এবং এর জন্য সমস্ত দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। যে সরকারটা এসছে, আমি এই সরকারটাকে কিছু কিছু কর্মের জন্য যেমনটি সাধুবাদ দিতে পারি, কিছু কিছু ভুলভ্রান্তি হলে তার জন্য ওই দায়িত্ব আপনারই নিতে হবে, অন্য কেউ নিবে না। এই যে দেখুন, বাংলাদেশে যে আলোচনাটা এখন চলছে ডক্টর খলিলুর রহমানকে দিয়ে, যে আলোচনাটা চলছে সংবিধান সংস্কার পরিষদের যে ওথ দিয়ে, এগুলো ঘুচানো তো কোনো বড় ব্যাপার নয়। আপনারা এসছেন, মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে, আপনাদের কাছে একটা ভালো বিরোধী দল আছে, আপনারা সংসদে যাবেন, সুন্দর করে সংসদ চালাবেন। আমরা দেখব রাষ্ট্র দিন দিন এগিয়ে যাচ্ছে, কারণ অনেক অনেক পাহাড় সমস্যা নিয়ে কিন্তু আপনারা সরকারে এসছেন। এর মধ্যে যদি নতুন কোনো সমস্যা হয়, সেটা পলিটিক্যালি মানুষের রাস্তায় নেমে আন্দোলন করা বা কোনো মামলা মোকদ্দমা করা, এইগুলি নিয়ে যদি নতুন করে সমস্যা হয়, তাহলে আপনারা আসল যে সমস্যা সেখানে হাত দিতে